আমি আপনাদের সামনে সকালের পর্বে শুনিয়েছিলাম যে পাকিস্তানকে চার দিক থেকে ঘিরে ফেলছে ভারত। উদাহরণ হিসাবে আপনাদের বলেছিলাম ইউনাইটেড নেশনসে যেমন ভারত পাকিস্তান কত বড় একটা সন্ত্রাসবাদীদের একটা দেশ সেটাকে প্রমাণ করার জন্য যা যা চেষ্টা সেটা গোটা বিশ্বের দরবারে ভারত পাকিস্তানের মুখোশ খোলার চেষ্টা করছে। অন্যদিকে ওয়াটার ট্রিটি, ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি সেটাকে বন্ধ করে দিয়ে চায়না সেখানে যে বিরাট একটা ইনভেস্ট করেছে এই সিন্ধু জল চুক্তির ওপর ভরসা করে, যেখানে ওয়াটার ব্রিজ কিংবা জলবিদ্যুৎ তৈরি করার যে যে সমস্ত তাদের ইনভেস্টমেন্ট গুলো রয়েছে সেগুলো সবটা থমকে দাঁড়িয়ে গিয়েছে। তাছাড়াও ভারত আইএমএফ কিংবা বিশ্ব ব্যাংক তাদের কাছে গিয়ে পাকিস্তান যে সমস্ত লোনগুলো তাদের কাছ থেকে পাচ্ছে, বিশেষ করে 2024-এ $700 কোটি যে একটা পাকিস্তানকে সাহায্য করা হয়েছিল, দেউলিয়া দেশ হিসাবে তাকে সাহায্য করেছিল আইএমএফ, সেটাকে আটকানোর জন্য এই সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে দিয়ে সেটাকে আটকানোর জন্য ভারত ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছেন। এছাড়াও আপনাদের একাধিক পদক্ষেপ আপনারা দেখেছেন। সব থেকে বড় পদক্ষেপ ইতিমধ্যেই আপনারা খবর পেয়ে গিয়েছেন, ভারতের তরফ থেকে দুটি বড় পদক্ষেপ আবারও নেওয়া হলো, যে পাকিস্তানের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ, অর্থাৎ পাকিস্তান থেকে ডিরেক্টলি তো ছেড়ে দিন, ইনডিরেক্টলি দুবাই হয়ে ঘুরপথে যদি কোনো রকমের মালপত্র আসে সেগুলোকে আনা যাবে না। সেটা যে কোনো উপায়ে, জলপথে, নৌপথে, আকাশপথে, যে কোনো উপায়ে সেটা আনা যাবে না, অর্থাৎ ঘুরপথেও আনা যাবে না। এই রকম একের পর এক সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে ক্রমাগত কোণঠাসা করার যে চেষ্টা, আমাদের সেটা সাধুবাদ জানাতেই হবে। আমি জানি এই মুহূর্তে, আপনারাও জানেন এই মুহূর্তে, যে গোটা ভারতবাসীর একটাই দাবি, পেহেলগামে এই নিরীহ মানুষদের ওপর বর্বরচিত এবং কাপুরুষিত নপুংসক এই আচরণের জন্য শুধুমাত্র এই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ইজ নট ইনাফ। উই ডেফিনেটলি নিড টু ডু সামথিং এলস, যেটা আমি আপনি সকলেই চাইছি। এবং এটা মোদি গভর্নমেন্ট পরিষ্কারভাবে বোঝেন বলেই তারা বিভিন্ন ক্ষেত্রে বলছেন যে আমরা সরাসরি এই সন্ত্রাসবাদী নির্মূলের জন্য যা যা করতে হয় সেই অকল্পনীয় পদক্ষেপ নেব। কিন্তু আমাদের সেনাবাহিনীর উপর ভরসা রেখে কিছুটা সময় বোধহয় দেওয়া উচিত। যদি আমি আপনি ভারতবাসী হয়ে আমাদের সেনাবাহিনীর তাকতের উপর ভরসা রাখতে না পারি, তাহলে সেটা কার্যত আমাদের শত্রু দেশ পাকিস্তান কিংবা আমাদের এই দেশে পাকিস্তানপন্থী যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের ভয়েসকে স্ট্রং করার একটা প্রবণতা তৈরি হয়ে যেতে পারে, যেটা কিন্তু হওয়া উচিত নয়। তাই আমাদের দিক থেকে যারা দেশপ্রেমী ভারতবাসী রয়েছেন তাদের দিক থেকে এই মুহূর্তে ভারতের এই সংকটকালে যেন কোনো ভুলচুক যেন না হয়, এই মিনিমাম দায়িত্ববোধটুকু আপনাদের থাকা উচিত। কেন এ কথা বলছি, আজকের মূল পর্বে আপনাদের সামনে ব্যাখ্যা করব যে ভারতের প্রাক্তন সেনাবাহিনীরা তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। আসুন শুরু করা যাক আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম এবং বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আমি আপনাদের দেখাবো যে কেন এই কথা আপনাদের সামনে বললাম, যে we should responsibly answer, we should responsibly talk during the critical hours when India need our support. তো এই রকম একটা মুহূর্তে আমাদের প্রাক্তন সেনারা যারা রয়ে গিয়েছেন তারা ভারতের সেনাপ্রধানের কাছে আবেদন জানিয়েছেন। কি আবেদন জানিয়েছেন? ইন্টারেস্টিং, গর্বে আপনাদের বুক চওড়া হয়ে যাবে। এটা ওই দুদিনে লন্ডন, দুদিনে কলকাতা দখল করে নেওয়ার মতো ব্যাপার না, যেটা বাংলাদেশের সেনাবাহিনী হুঙ্কার দিয়েছিল, সেরকম নয়। That is a official statement. I have this proof, I have this letter. I will just going to show you. কিন্তু তার আগে আমি যেটা আপনাদের সামনে বলবো, আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন, কিছু তথ্য আপনাদের সামনে দিতে হবে। যে ভারত সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল এবং পাকিস্তানের থেকে যে সমস্ত জিনিস এখনো ঘুরপথে দুবাই হয়ে আমদানি হতো সেই জিনিসগুলোকে পরিষ্কারভাবে ভারত বন্ধ করে নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। কত গুরুত্বপূর্ণ? তার কারণ পাকিস্তানের ব্যাকবোনটা ভাঙতে চাইছে ভারত। নরেন্দ্র মোদীর যদি স্টেটমেন্টটা আপনারা প্রথম দিন শুনে থাকেন, যে বলেছেন এবারে, মানে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে এবারে কোনো একটা মোমেন্টের অ্যাটাক নয়, একটা সার্জিক্যাল স্ট্রাইক, একটা ছোট কিছু এরকম নয়।
এবারে যেটা করা হবে সেটা এর আগে কখনো করা হয়নি। যেমন আপনারা দেখেছেন ইন্দাস ওয়াটার ট্রিটি, এটা ভারতের সঙ্গে পাকিস্তানের বলুন না কতগুলো যুদ্ধ হয়েছে। কার্গিলের যুদ্ধ তো আপনারা সকলে সাক্ষী ছিলেন। 1971-তে অনেকে আপনারা সাক্ষী ছিলেন না, কিন্তু 1971 বলুন, কার্গিল বলুন, এই ইন্দাস ওয়াটার ট্রিটিকে কখনো ব্রেক করা হয়নি আন্তর্জাতিক চাপে। ভারতের হিম্মত ছিল না ইন্দাস ওয়াটার ট্রিটিকে বন্ধ করে দেওয়ার। সেটা ভারত করতে পেরেছে, এত বড় একটা সিদ্ধান্ত। এবং তারপরে আমি আপনাদের বলছি অর্থনৈতিকভাবে কিভাবে ব্লকেট করা হচ্ছে, পাকিস্তান কিভাবে ভারতের ওপর ওষুধের ওপর নির্ভরশীল। পাকিস্তান বাণিজ্য বন্ধ করে দিয়েছে, মানে হচ্ছে ভারতের থেকে আমদানি করা তারা বন্ধ করেছে। অর্থাৎ তারা কি কি আমদানি করতো, মূলত সব থেকে বেশি যেটা আমদানি করতো সেটা হচ্ছে ওষুধের কাঁচা মাল। এমন একটা মূর্খ দেশ এবং তাদের মূর্খ সরকার যে নিজেদের দেশবাসীর জন্য ওষুধের কাঁচামাল আমদানিটা বন্ধ করে দিয়েছে। এর পরিণাম তারা ভুগবে। কিন্তু ভারত যেটা করেছে, যে ভারত এবার প্রথমবারের জন্য পাকিস্তানের থেকে আমদানি জিনিসপত্র বন্ধ করলো। অর্থাৎ সেটা ঘুরপথে বলুন, দুবাই হয়ে যেগুলো ঘুরপথে আসছে জাহাজের মাধ্যমে, সেগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশ, ইন্ডিয়া গভর্নমেন্টের সেই নোটিশ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাদের সামনে আমি যেটা বলবো, আপনাদের গর্বে বুক নিশ্চিতভাবে ফুলে উঠবে, যে আমাদের সেনাবাহিনীরা কি তাহলে হাত গুটিয়ে বসে রয়েছে? তারা আগেই বলে দিয়েছে উই আর অল সেট, whenever instruction will come we can start our action in any time। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন সেনাবাহিনীর কর্তারা তারা কি করছেন জানেন? যারা ইতিমধ্যে রিটায়ার্ড করে গিয়েছেন তারা কি করছেন জানেন? আমি আপনাদের সামনে একটা চিঠি দেখাচ্ছি, আপনারা একটু চিঠিটা দেখুন যে ভারতের প্রাক্তন সেনাবাহিনীরা তারা এই মুহূর্তে কি বক্তব্য বলছেন। Several hundred of military persons who already have retired, they are approaching towards our government, to the military officers, that they are willing to serve for our country, because all they are 1971 saviors. They all have a experience in the 1971 war, so they all are ready to contribute themselves again in the country, so if country can give them one chance। আপনি বুঝতে পারছেন এটা আমাদের কোনো প্রশ্ন তোলা উচিত? ভারতের রিটায়ার্ড পার্সনরা বলছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমাদের দয়া করে, আমরা রিটায়ার্ড করে গেছি কিন্তু আমাদের নিন। ভারত ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং সেনা প্রধানের উপেন্দ্র দ্বিবেদীর কাছে চিঠি পাঠিয়েছে তারা। এই চিঠিটা আপনারা দেখছেন কি? দেখতে পাচ্ছেন আশা করি। এখানে দেখুন কি লেখা রয়েছে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, PVSM AVSM, চিফ অফ আর্মি স্টাফ, নিউ দিল্লি। এখানে সাবজেক্টটা একবার পড়ুন, ভলেন্টারি অফার ফর অ্যাক্টিভ ডিউটি ইন ইম্পেন্ডিং কনফ্লিক্ট, ওয়ার ভেটারান 1971 বাংলাদেশি লিবারেশন ওয়ার। তো আমাদের প্রাক্তন যে সমস্ত সেনাবাহিনীতে কাজ করা জওয়ানরা রয়েছেন তারা বলছেন যে আমাদের 1971 সালে পাকিস্তান বাংলাদেশে যখন সেপারেশন হয় সেই যুদ্ধে আমাদের কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। আমাদের বয়স হয়ে যেতে পারে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে। প্লিজ অ্যালাউ আস টু কন্ট্রিবিউট এগেন ওয়ান্স ফর আওয়ার কান্ট্রি। এইরকম আমাদের দেশের বীর যোদ্ধারা রয়ে গিয়েছে, তারা একজন দুজন নয়, হাজার হাজার শয়ে শয়ে মানুষ, প্রাক্তন রিটায়ার্ড অফিসাররা, কর্মীরা, তারা বলছেন যে আমাদের একটা সুযোগ দিন, ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধে আমাদের সামিল করুন, আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে বাংলাদেশ ওয়ার নিয়ে। এইটা হচ্ছে দেশপ্রেম বলে। যে মোদি গভর্নমেন্ট কি বলছে, কেন 12 দিন হয়ে যাওয়ার পরেও যুদ্ধ হলো না? নিশ্চিতভাবে দেখুন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি আওয়ার ফিলিংস, ইউর ফিলিং। আমি আপনাদের সামনে এটাও বলেছি যে এটা যদি মোদি গভর্নমেন্ট না করে, they are going to completely lose the next election whichever is come earlier। তারা পরিষ্কারভাবে যে কোনো নির্বাচনে যেটা হতে চলেছে সেটাতে মোদি গভর্নমেন্ট, বিজেপি সরকার ভূপতিত হয়ে যাবে যদি এই কমিটমেন্ট তারা রক্ষা করতে না পারে। কিন্তু আমাদের এতটা বিচলিত হওয়ারও বোধহয় প্রয়োজন নেই, তাই না? আমাদের সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা যাদের এই মুহূর্তে বয়স, 1971 সালে তারা পার্টিসিপেটেড ছিলেন, তার মানে তাদের এখন বয়স মিনিমাম সবার 70, কারুর 75, কারুর 78, কারুর 80।
তারা বলছে তাদের মধ্যে দেশপ্রেমের রক্ত এখনো ফুটছে। আর আমরা যারা এই মুহূর্তে যারা বিলং করছি, এই মুহূর্তে আমাদের যাদের সত্যি সত্যি আমাদের দেশের জন্য কিছু কাজ করার দরকার, তখন নিশ্চিতভাবে we cannot provoke our government, we cannot provoke our military, like do something, do it now. আমাদের বক্তব্য আপনারা ডু ইট নাও, এটা আমরা চাইছি না, ডু ইট কারেক্ট। আপনি কখন করবেন দ্যাটস ইয়োর ডিসিশন, বাট আমি বলছি না যে এখনই করো, তখন করো, পরে করো। যখনই করো ডু ইট কারেক্টলি, যেটা করবে সঠিকভাবে করো। যদি ঢুকে মারতে হয় তাহলে ঢুকে মারো। হ্যাঁ, আমি আপনাদের সামনে আমি বলেছিলাম যে আমেরিকাকে কোনোদিন ভরসা করা যায় না। আমি আমার এই বক্তব্যের প্রমাণে আরো একটা ফুটেজ দেখাচ্ছি, আপনারা দেখুন। আমেরিকার পর ইউরোপও ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা, জয়শঙ্করদের ফোন শীর্ষ ইউবি কূটনীতিকের। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তারা পর্যন্ত এবার জয়শঙ্করের সঙ্গে ফোনে বলছে যে সংযত হওয়ার বার্তা। এটাই আপনাদের আমি সামনে বলছি যে যতক্ষণ না পর্যন্ত ভারত নিজের পায়ে সম্পূর্ণ শক্তিশালী হওয়ার জন্য প্রিপেয়ার্ড, এবং আমি যুদ্ধের বাটনটা ট্রিগার করে দিলাম, এবং এই যে বাটনটা ট্রিগার করলাম জেনে বুঝে করলাম, কি ক্ষয়ক্ষতি হতে পারে সেই সম্পর্কে আমি ওয়াকিবহল রয়েছি, এটা জেনে আমি ট্রিগার করলাম, এবং এটাও জানলাম যে ট্রিগার আমি করতে পারি যখন তখন, কিন্তু আমার যুদ্ধ শেষ করার কন্ট্রোলটা আমার কাছে থাকবে না। তার কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে কোন দেশকে সাপোর্ট করবে, কোন দেশ কার কাছে কি কি অস্ত্র পাঠাবে, দ্যাট ইজ নট আন্ডার আওয়ার কন্ট্রোল। এইটা ভেবে যদি আপনি যুদ্ধ প্রস্তুতিতে না যান, তাহলে যতই পাকিস্তান একটা ছোট দেশ যেটাকে একদিনে সবক শেখানোর মতো ভারতের মিলিটারি পাওয়ারের শক্তি রয়েছে, গোটা বিশ্ব সেটা জানলেও আপনি কিচ্ছু করতে পারবেন না, বিকজ হিস্ট্রি রিপিটস ইটসেলফ। উই নো অল, লাইক দেয়ার ইজ এ প্রলং ওয়ার বিটুইন ইউক্রেন অ্যান্ড রাশিয়া। আর আপনারা জানেন যে রাশিয়া কত শক্তিশালী ইউক্রেনের থেকে। রাশিয়া ইউক্রেনের থেকে কতটা শক্তিশালী আমরা জানি, তার কারণ বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ রাশিয়া বিশ্বের 30 নম্বরের কাছাকাছি থাকা একটা দেশ ইউক্রেনকে 2 বছর টানা যুদ্ধ হওয়ার পরেও হারাতে পারে না। ডিড ইউ অ্যানালিসিস ইন দ্যাট রেসপেক্ট ইয়েট? কখনো এই দিকটা কি একটু ভেবেছেন? ভারত বিশ্বের দ্বিতীয় নয়, ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ। সেখানে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ রাশিয়া একটা ওই 25-30 নম্বরে থাকা ইউক্রেনের সঙ্গে 2 বছর ধরে টানা যুদ্ধ করেও তাদের হারাতে পারে না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? সেই জন্যই বললাম যুদ্ধটা শুরু হয়েছিল দুজনের মধ্যে, এবং রাশিয়া যে ফাঁদে পাটা দিয়ে ফেলেছিল, এত বড় শক্তিশালী দেশ হয়েও রাশিয়া যে ফাঁদে পাটা দিয়ে ফেলেছিল, এই মুহূর্তে রাশিয়ার অর্থনীতির পরিস্থিতিটা ক্রমাগত ডাউনওয়ার্ডস। এমনও হতে পারে যে রাশিয়া যদি এই যুদ্ধটা কন্টিনিউ করতে থাকে আরো 1-2 বছর, ইন্ডিয়া উইল ওভারকাম রাশিয়া। ইন্ডিয়া রাশিয়াকে টপকে যাবে সব দিক থেকে। এইরকম একটা পরিস্থিতিতে রাশিয়া বুঝতে পারছে তাদের এই হঠাৎ করে যুদ্ধে চলে যাওয়াটা দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। আপনারা কি চান যে তাহলে একটা ঠিক আছে একটা গায়ের জোড়ি দেখানো যাবে, এ যাবে, কিন্তু আলটিমেটলি দুটো মানুষ মারার পর যখন দ্য কান্ট্রি স্টার্ট রিয়েলাইজিং, ইউ স্টার্ট রিয়েলাইজিং দ্যাট আমাদের এই যুদ্ধটা করা ভুল হয়েছে, তখন কি করবেন? যখন দেখবেন যে পাকিস্তানের মতো এইভাবে আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়ে যাচ্ছে, কিংবা পেট্রোল ডিজেলের দামের এতটা বেড়ে গিয়েছে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছেন না, কিংবা আপনার পাকিস্তানের শেয়ার মার্কেট দেখেছেন কি হয়েছে? এই লাস্ট কয়েকদিনে 7,000 পয়েন্ট ড্রপ করেছে শেয়ার মার্কেট। ইকোনমিক্যালি দে আর গোয়িং টু জাস্ট ডিস্ট্রয়, তাদের কিচ্ছু থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যুদ্ধ একটা বলে দিতে পারি, কিন্তু সেই যুদ্ধটাকে ডেফিনেটলি আমি যদি প্ল্যান করে না নেবি এখানে, তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাহলে পেহেলগামের এই
বর্বরচিত এবং কাপুরুষোচিত নপুংসকচিত যে আচরণ, তার জন্য তাহলে ভারত কি শুধুমাত্র ডিপ্লোম্যাটিক্যালি আনসার দেবে, অ্যান্ড হুইচ উইল মে নট হ্যাভ এনি আনসার এনি রেজাল্ট ইন দ্য নিয়ার ফিউচার? এটা চলতেই থাকবে। পাকিস্তানও সাস্টেন করে যাবে। আজকে বিশ্ব ব্যাংক থেকে টাকা না পেলে অন্য জায়গা থেকে টাকা পাকিস্তান জোগাড় করে নেবে সিম্প্যাথি আদায় করে। আলটিমেটলি শ্রীলঙ্কাও তো ডুবে যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু তো ডোবেনি। কেউ না কেউ এরকম হেল্পিং হ্যান্ড বাড়িয়েই দেবে। চীন বাড়িয়ে দেবে, টার্কি বাড়িয়ে দেবে, মুসলিম কান্ট্রিগুলো বাড়িয়ে দেবে। বেঁচে সেই পাকিস্তান এমনিও যাবে। তাহলে কি আপনারা ভাবছেন যে আমি চাইছি না যে ভারত গিয়ে কিছু করুক? আমি চাইছি, বাট দ্যাট ডিসিশন আই ক্যানট টেক, ইভেন আই ক্যানট সাজেস্ট। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ইন্টেলিজেন্সি। আমার ও নিয়ে পড়াশোনা নেই। আমি জানি না ভারতের সঙ্গে অন্যান্য প্রত্যেকটি দেশের এই মুহূর্তে কতটা কি মজবুত সম্পর্ক, যুদ্ধের সময় কে কতটা ভারতের পাশে এসে দাঁড়াবে, আর কে ওই সেকুলারিজমের মতো করে বলবে যে না যুদ্ধ নয় শান্তি চাই বলে লাগবেন। ভারতের অভ্যন্তরের যে সমস্ত মানুষরা রয়েছে তারা আদৌ ভারতকে সাপোর্ট করছে কিনা, করবে কিনা যুদ্ধের সময়, তারা গাদ্দারি করবে কিনা। তবে বি রেস্ট অ্যাসিওর, ইন্ডিয়া ইজ ডেফিনেটলি গোয়িং টু অ্যাটাক ইন সাম ওয়ে সামহাউ, যেটা আগে কখনো ঘটেনি। আমি এটা আপনাদের সামনে আমি বলতে পারি, কবে কখন এটা আমি বলতে পারি না, কিন্তু আমি যেটা বলতে পারি যে তার কারণ এটা হচ্ছে যদি না করে তাহলে এটা মোদি গভর্নমেন্টের লাস্ট ইলেকটেড সরকার হবে। এরপরে বিজেপি থাকতে পারবে না। এত বড় ঘটনার পর নরেন্দ্র মোদীর এই বক্তব্য, রাজনাথ সিং এর বক্তব্য, আমাদের অমিত শাহের এই সমস্ত গরম গরম বক্তব্যের পরও যদি কোনো রকমের, শুধু এই ডিপ্লোম্যাটস ছাড়া যদি কোনো রকমের ভারত কোনো অ্যাকশন না নেয়, বিজেপি গভর্নমেন্ট তারা পরিষ্কার জানে এই নেক্সট ইলেকশন মেবি, এখন পরের মানে লোকসভা নির্বাচন অনেক দূর রয়েছে, কিন্তু সামনে এই বছরের শেষের দিকে বিহারের ইলেকশন রয়েছে, তারপরের বছর পশ্চিমবঙ্গের ইলেকশন রয়েছে, এরকম অনেক বিধানসভা সামনে রয়েছে। এই ইলেকশনস গুলো ভরাডুবি হতে চলেছে, তারা খুব ভালো করে জানে। তাই সেই কারণে তারা কোনো পদক্ষেপ নেবে, আর যদি না নেয় তারপরে তো আমরা সকলেই রয়েছি। এই গভর্নমেন্টের তো আমরা কেউ তাদের জন্য বসে নেই যে তাদের আমরা গুণকীর্তন করব। তারা তাদের ডেফিনেটলি ভালো কাজের গুণকীর্তন আমরা করব, আর তারা যদি মানুষকে ভাঁওতা দিয়ে কোনো কাজ করার চেষ্টা করে তার জন্য আমরা সকলেই রয়েছি। তাদের আত্মসমালোচনা তারা না করলেও আমরা আপনাদের সামনে আয়না ধরবো, তাদের আয়নাটা মুখোশটা আপনাদের সামনে আমরাই খুলবো। কিন্তু দিস ইজ নট দ্য টাইম, এটা সময় নয়। 70 বছরের একজন ভারতের যোদ্ধা তিনি বলছেন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আর আমরা তরতাজা যুবক হয়ে এখন ভারতের পেছনে লাগবো। দিস ইজ নট দ্য টাইম। আপনারা কি এগ্রি আমার সাথে? যদি এগ্রি থাকেন তাহলে দয়া করে, হ্যাঁ মনের মধ্যে ক্ষোভ রয়েছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে যেদিন ঘটনা ঘটলো তার পরের দিনই ভারত একটা অ্যাটাক করে দিলে আমাদের সব থেকে খুশি লাগতো। কিন্তু আমি আপনাদের বলে আসছি দিস ইজ নট লাইক এ ভিডিও গেম অর এ নিউ ওয়েব সিরিজ, এটা ডিরেক্টর একটা বললো, প্ল্যান করলো, এরকম হয়ে গেল। এটা সিনেমার ডায়লগ নয়। তো সেই জন্য বলছি আমরা কি হলে খুশি হতো আর ভারতের জন্য কি হলে ভালো হচ্ছে, সেটা আমাদের একটু দেশকে সময় দেওয়া উচিত, আমাদের গভর্নমেন্টকে সময় দেওয়া উচিত। তার কারণ তাদের এখনো পর্যন্ত বক্তব্য তারা প্রতিশোধ দেবে, আমরা সেটার অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, এবার যদি তাদের এই বক্তব্য যদি বক্তব্যের মধ্যে থেকে যায়, যদি এটা বাস্তবে প্রতিফলিত না হয়, 3 মাস 6 মাস পরেও যদি এটার বাস্তবে প্রতিফলিত না হয়, তাহলে আমাদের কাছে আছে তো সংবিধানের পাওয়ার, আমাদের কাছে ভোট দেওয়ার অধিকার তো রয়েছে। আমরা তো কোনো গভর্নমেন্ট যদি মিথ্যা কথা বলে, আমাদের প্রবঞ্চনা করে, তাহলে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য তো আমাদের কনস্টিটিউশনাল রাইট আমাদের রয়েছে। ভোটের বক্সে গিয়ে তো আমি তার বিরুদ্ধে আমি তো মত প্রকাশ করতে পারি, কিন্তু তার জন্য আমাকে কিছুটা টাইম দেওয়া উচিত বলে এইটুকু ধৈর্য দেখাতে পারবো না আমরা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে 15 বছর সহ্য করে নিলাম। এই পেহেলগামের মতো অ্যাটাক আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে এক্স্যাক্টলি ওই ধরনের না হলেও বিভিন্ন জেহাদিদের অ্যাটাক আমরা মুখ বুজে সহ্য করছি। কি করছেন? করতে পারছি কিছু? তাহলে এখানে কিছুটা সময় আমাদের দেওয়া উচিত। যারা এগ্রি করছেন আমার সাথে, যারা এই মুহূর্তে ভারতের প্রাক্তন সেনাকর্তারা যারা 70-80 বছর বয়সে যুদ্ধে যেতে চাইছেন, যারা তাদেরকে সম্মান করতে চাইছেন, তারা আজকে লিখুন কমেন্টে, তারা আজকে আপনারা পার্টিসিপেট করুন যে উই অল স্ট্যান্ড উইথ ইন্ডিয়া। Whatever decisions our government will take, our military person will take, we are all stand with them. We don't have any other and different opinion, especially in such critical
সিচুয়েশনস, আমরা সবাই এক চিন্তা করি, আমরা সবাই একরকম ভাবি। যদি আপনারা এগ্রি করেন, আপনারা কমেন্টে জানান, আপনারা পার্টিসিপেট করুন আমাদের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।